তেল আবিবের একটি গভীর ভূগর্ভস্থ বাংকারে এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসে আছেন। টেবিলের উপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ছবি আর গোয়েন্দা রিপোর্ট দেখে তার মুখে উদ্বেগের ছায়া স্পষ্ট। মাত্র কয়েক ঘন্টা আগে হাইফা শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ভবনটি মুহূর্তের মধ্যে ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেক বেসামরিক মানুষ। উদ্ধার কাজ চলছে পুরো দমে, কিন্তু আহতের সংখ্যা প্রতি মিনিটে বাড়ছে। পাশের একটি ছোট কক্ষে একাকী বসে আছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান। তার চোখে ঘুমের চিহ্ন নেই। গত এক মাস ধরে তিনি প্রায় নিদ্রাহীন। ইরান যে পরিমাণ এবং যে তীব্রতায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তা তাদের সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। তারা এখন বুঝতে পারছেন ইরানের মিসাইল সক্ষমতার সম্পর্কে তাদের প্রাথমিক মূল্যায়ন কতটা ভুল ছিল। ওয়াশিংটনের হোয়াইট হাউসে এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অফিস ডেস্কে বসে একটি নথি পড়ছেন। এটি ইরানের উদ্দেশ্যে পাঠানো চূড়ান্ত আলটিমেটামের খসড়া। তাতে লেখা আছে ইরানের বিদ্যুৎ অবকাঠামো, ট্রান্সফার স্টেশন এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করার হুমকি। ট্রাম্প কলম হাতে নিয়ে থেমে গেছেন। তিনি কি সত্যি এই হুমকি বাস্তবায়ন করবেন, নাকি এটি নিছক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল মাত্র? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের যুদ্ধ কৌশলের গভীরে। একদিকে আমেরিকার সর্বশেষ হুমকি, অন্যদিকে ইরানের 94তম ক্ষেপণাস্ত্র হামলা, আর এর মাঝখানে ভেসে বেড়াচ্ছে 45 দিনের যুদ্ধবিরতির অস্পষ্ট গুজব। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই মুহূর্তে কি আদৌ যুদ্ধ থামানো সম্ভব? গত কয়েক সপ্তাহ ধরে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ওয়াশিংটন থেকে গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানে বার্তা পাঠানো হয়েছিল, হরমুজ খুলে দিতে হবে, না হলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে এবার এসেছে প্রকাশ্য হুমকি। আমেরিকার যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন প্রস্তুত অবস্থায় রয়েছে। তাদের টার্গেট লিস্টে রয়েছে ইরানের প্রধান বিদ্যুৎ কেন্দ্র, ট্রান্সফরমার স্টেশন, কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা। আমেরিকান প্রশাসনের দাবি, তারা বেসামরিক এলাকায় হামলা করবে না, বরং শুধুমাত্র কৌশলগত অবকাঠামো টার্গেট করা হবে। কিন্তু বাস্তবতা হলো, এসব অবকাঠামো ধ্বংস হলে ইরানের কোটি কোটি সাধারণ মানুষ বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তেহরান থেকে প্রতিক্রিয়া এসেছে দ্রুত এবং কঠোর। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, হুমকি নিয়ে ইরানকে কখনোই ভয় দেখানো যাবে না। হরমুজ এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং যে কেউ এই জলপথ দিয়ে বল প্রয়োগের চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেছেন, ট্রাম্পের এই চূড়ান্ত হুমকি আসলে তার হতাশারই প্রতিফলন। কারণ যুদ্ধে তার কোনো বড় সাফল্য নেই, জয়ের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। এখন তার হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি। কিন্তু সেটাও কতদিন কার্যকর থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। হুমকির জবাবে ইরান একটু সময় নষ্ট করেনি। তাদের 94তম ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে এবং এবারের হামলার তীব্রতা ছিল অভূতপূর্ব। ইরানের হাইফা শহরে সকাল 10টা থেকে হঠাৎ একটি বিকট শব্দ কেঁপে ওঠে পুরো এলাকা। একটি পাঁচতলা আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরো বিল্ডিংটি কার্ডের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অসংখ্য মানুষ। ইসরায়েলি ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ধ্বংসযজ্ঞের পরিমাণ এতটাই বিশাল ছিল যে উদ্ধার কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কমপক্ষে 12 জন আহত হয়েছেন, যদিও মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। শুধু হাইফাতেই নয়, হামলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং তেল আবিবের চারপাশের এলাকায়ও। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ইয়েমেন অথবা সরাসরি ইরান থেকে উৎক্ষেপিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায়। হামলার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ রাসায়নিক পদার্থের উপস্থিতি শনাক্ত করে এবং জরুরি ভিত্তিতে সব কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য কোনো ধরনের রাসায়নিক পদার্থ ছিল তা প্রকাশ করেনি। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিমানবন্দরের মাধ্যমে ইসরায়েল সম্ভবত জরুরি সামরিক সরবরাহ পরিচালনা করছে এবং ইরান ইচ্ছাকৃতভাবে এই কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের হামলার ধরন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। যুদ্ধের প্রথম দিকে তারা কেবলমাত্র সামরিক স্থাপনা টার্গেট করত, কিন্তু এখন তারা বেসামরিক অবকাঠামোতেও সরাসরি আঘাত হানছে। এটি যুদ্ধের একটি নতুন এবং ভয়াবহ মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন একজন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক। যুদ্ধ শুরুর একদম প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ দাবি করেছিল, ইরানের কাছে সর্বমোট 2500-এর মতো ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। তারা আত্মবিশ্বাসের সাথে অনুমান করেছিল, এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে পারলেই ইরানের হামলা করার সক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। এতদিনে ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ফেলেছে, তারপরও তাদের হামলার গতি মোটেও কমেনি। প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করে চলেছে ইরান। আরও উদ্বেগের বিষয় হলো, প্রায় নতুন নতুন এবং আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব প্রকাশিত হচ্ছে। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় স্বীকার করছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রকৃত চিত্র তারা জানেন না। ইরানের কাছে আসলে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে, কবে তাদের
মজুদ শেষ হবে, নতুন করে কী হারে উৎপাদন হচ্ছে, এসব বিষয়ে তারা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস তাদের সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা নিয়ে খোদ আমেরিকান গোয়েন্দা সংস্থার ভেতরে গভীর সন্দেহ এবং মতবিরোধ দেখা দিয়েছে। একজন ঊর্ধ্বতন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা গোপনীয়তার শর্তে জানিয়েছেন, ইরান এই মুহূর্তে প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করার সক্ষমতা রাখছে এবং এটা তার দীর্ঘমেয়াদী আঞ্চলিক শক্তি এবং আধিপত্য বজায় রাখার একটি সুপরিকল্পিত কৌশল হিসেবেই কাজ করছে। ইরানের সবচেয়ে বড় সাফল্য হলো তার দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের দেশীয় উৎপাদন ব্যবস্থা এতটাই শক্তিশালী এবং সুসংগঠিত যে ক্রমাগত হামলা চালিয়েও তাদের মজুদ ফুরিয়ে যাচ্ছে না। প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করা ইরানের জন্য এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল সক্ষমতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়কেই চরমভাবে চাপের মধ্যে ফেলে দিয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের নির্ভুলতা দিন দিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধের প্রথম পর্যায়ে যেখানে মাত্র 30 থেকে 40% ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারত সেখানে এখন এই হার বেড়ে 70 থেকে 80% পৌঁছেছে। একজন ইরানি সামরিক প্রকৌশলী দাবি করেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এখন যে কোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে পারছে না, এটা এখন প্রমাণিত। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এবং সেটি হলো ইরানের ভুয়া লঞ্চিং সিস্টেম। যুদ্ধের একদম প্রথম দিকে ইসরায়েল দাবি করেছিল ইরানের কাছে মোট 420 থেকে 450টি ক্ষেপণাস্ত্র লঞ্চার রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত এক মাস ধরে এই লঞ্চিং সিস্টেমগুলোর উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং অসংখ্য লঞ্চার ধ্বংস করেছে বলে দাবি করেছে। কিন্তু তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা মোটেও কমেনি। এর কারণ কি? উত্তরটা হলো ইরান শত শত কাঠ এবং সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করেছে প্রকৃত লঞ্চারের হুবহু নকল, দেখতে একদম আসল লঞ্চারের মতো। আকাশ থেকে যখন আমেরিকান যুদ্ধবিমান আসে তখন স্যাটেলাইট এবং রাডারে এগুলোকে আসল লঞ্চার মনে হয় এবং পাইলটরা সেগুলোর উপর বোমা নিক্ষেপ করেন। ধ্বংস হয় শুধু নকল লঞ্চার, আর আসল লঞ্চারগুলো নিরাপদেই থেকে যায়। আমেরিকান গোয়েন্দা সংস্থা এখন স্বীকার করেছে ইসরায়েলের লঞ্চিং সিস্টেমের 50%-এরও বেশি এখনও সম্পূর্ণ কার্যকর অবস্থায় রয়েছে, যা ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা সূত্র স্বীকার করেছে। একজন ইরানি সামরিক প্রকৌশলবিদ সম্প্রতি জানিয়েছেন, আমরা কাঠের তৈরি শত শত নকল লঞ্চার বানিয়েছি এবং তাদের যুদ্ধবিমানগুলো এসে সেগুলো ধ্বংস করে সন্তুষ্ট হয়ে ফিরে যায়। কিন্তু তারা জানে না আমাদের আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে, টানেলে এবং পাহাড়ের ভেতরে, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছে। আমেরিকান এবং ইসরায়েলি বিমান হামলা ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার এবং স্থায়িলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। এর প্রধান কারণ হলো ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো অত্যন্ত গভীরে এবং এতই শক্তিশালী যে সাধারণ বোমা দিয়ে সেগুলোর কোনো ক্ষতি করা সম্ভব নয়। আর যদি কোনো বাংকার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইরানের প্রকৌশলীরা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেটি মেরামত করে পুনরায় চালু করে ফেলেন। আমেরিকান গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে যে ধ্বংসস্তূপ পরিষ্কার করে ভূগর্ভস্থ স্থাপনা দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা সত্যিই বিস্ময়কর। একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছে, আমরা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে ধরে নিয়েছিলাম, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই সেগুলো আবার সচল হয়ে যায় এবং এটা আমাদের জন্য সত্যি বিশাল ধাক্কা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন এবং আরও আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মার্কিন নৌবহর মোতায়েনে থাকা সর্বশেষ প্রজন্মের সমস্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সব ধরনের অস্ত্র মজুত করতে, ব্যবহার করতে এবং সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এটি কার্যত প্ল্যান বি। ট্রাম্প চাইছেন একেবারের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। কিন্তু প্রশ্ন হলো, এত দিন ধরে যুদ্ধ চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে পারেনি, তাহলে এই শেষ চেষ্টা দিয়ে তারা কি সত্যিই সফল হতে পারবে? একজন সামরিক বিশ্লেষক মন্তব্য করেছেন, ট্রাম্পের এই প্ল্যান বি আসলে তার একদম শেষ চেষ্টা, কিন্তু এই চেষ্টাও যদি ব্যর্থ হয় তাহলে তার হাতে আর কোনো কার্যকর অস্ত্র অবশিষ্ট থাকবে না এবং সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক চরম লজ্জাজনক পরাজয়। এরকম চরম অস্থিতিশীল এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই চলছে 45 দিনের যুদ্ধবিরতির গোপন আলোচনা। যদিও যুক্তরাষ্ট্র অথবা ইরান কেউই এই আলোচনার কথা প্রকাশ্যে স্বীকার করেনি, তবে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশের মাধ্যমে আলোচনা চলছে বলে নিশ্চিত সূত্রে জানা গেছে। 45 দিনের এই যুদ্ধবিরতির প্রধান উদ্দেশ্য হবে জরুরি পণ্য সরবরাহ, লজিস্টিক সহায়তা এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা এবং এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি তৈরি করা। কিন্তু ইরানের অবস্থান অত্যন্ত কঠোর এবং আপোষহীন। একদম শুরু থেকে তারা কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়। তাদের দাবি হলো স্থায়ী এবং চূড়ান্ত সমাধান। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে এবং ইরানের সব ক্ষতিপূরণ দিতে হবে। এখন প্রশ্ন হলো, ইরানকে আলোচনায় কোনো ছাড় দেবে নাকি যুদ্ধের তীব্রতা আরও বাড়বে, সেটাই এখন দেখার বিষয়। হাইফা শহরের ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উঠছে। বেনগুরিয়ন বিমানবন্দরের রাসায়নিক সতর্কতা প্রত্যাহার করা হয়েছে ঠিকই, কিন্তু
জনমনে আতঙ্ক রয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, ইরানের এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে, কিন্তু কিভাবে জবাব দেবেন সেই কার্যকর উপায় তার হাতে এই মুহূর্তে নেই। ওয়াশিংটনে ট্রাম্পও তার অফিসে বসে আছেন। প্ল্যান বি সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তিনি ভালোভাবেই জানেন যে এই শেষ পরিকল্পনা যদি ব্যর্থ হয় তাহলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তিনি গভীর দ্বিধাদ্বন্দ্বে আছেন। তেহরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তার নিয়মিত প্রার্থনায় বসেছেন। তিনি খুব ভালো করে জানেন আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধের চূড়ান্ত মোড় আসবে। হয় ইরান আরও বেশি শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে, নয়তো পুরো যুদ্ধের চিত্রপট চিরতরে বদলে যাবে। হরমুজ প্রণালীতে তখনও ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, হয় যুক্তরাষ্ট্র ধ্বংস করবে বিদ্যুৎ অবকাঠামো, নয়তো ইরান চিরতরে বন্ধ করে দেবে হরমুজ প্রণালী। পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে যে সূর্য আগামীকাল উঠবে তা দেখাবে যুদ্ধ নাকি শান্তি। আর এই যুদ্ধের দিকে তাকিয়ে থাকা সমগ্র বিশ্বের চোখ এখন শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের দিকে। মূল প্রশ্ন, কে শেষ পর্যন্ত জিতবে, ট্রাম্পের অস্ত্র নাকি ইরানের অদম্য যুদ্ধ কৌশল? শুধুমাত্র সময় সব প্রশ্নের উত্তর দেবে।